আসসালামু আলাইকুম। আমি আতিক ইশরাক চৌধুরী। সম্প্রতি সময় 2 দিন আগে হয়তোবা একটা ভিডিও ইউটিউবে খুব আনাগোনা করছে। জনাব আফসার আলী নামে একজন যন্ত্রবিদ, যিনি হচ্ছে নিউটনের প্রথম এবং তৃতীয় সূত্রটা ভুল প্রমাণ করেছেন। এটা তার অভিব্যক্তি, এটা তার মতামত এবং তার নিজস্ব যুক্তি অনুসারে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে প্রথম সূত্র এবং তৃতীয় সূত্রটা সম্পূর্ণরূপে ভুল, কিন্তু প্রকৃতপক্ষে নিউটনের কোনো সূত্রই ভুল নয়। তার নিজস্ব যুক্তি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং তার হয়তো কোনো স্থানে ভুল হয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে, কারণ নিউটনের 3টা সূত্রের কোনো সূত্রটাই ভুল নয়। হ্যাঁ, হতে পারে কোয়ান্টাম মেকানিক্সের কিছু ক্ষেত্রে হচ্ছে সূত্রগুলো ত্রুটিপূর্ণ, যেটা আইনস্টাইন বলে গিয়েছিলেন 100 বছর আগে, কিন্তু তারা যে ভুল এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। জনাব আফসার আলীর ভিডিওটা দেখার পরে সেখানে দেখলাম তিনি যে সমস্ত যুক্তি সেখানে প্রদান করেছেন। জনাব আফসার আলী ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার পর ওখানে উনি প্রথমত বলেছেন নিউটনের, শুরু থেকে বলা শুরু করি, প্রথমত বলেছেন নিউটনের প্রথম সূত্রটা অসম্পূর্ণ, এখানে আমি লিখে রেখেছি ত্রুটিযুক্ত এবং এটা কাল্পনিক, অর্থাৎ বিজ্ঞানী নিউটন এখানে তার প্রথম সূত্রের সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে যেতে পারেননি তার দৃষ্টিতে। কারণ নিউটনের প্রথম সূত্র অনুসারে আমরা জানি বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং বল যদি প্রয়োগ করা হয় তাহলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, এক কোণ সরলরেখা সমবেগে চলতে থাকবে। এবং যখন বস্তুটা গতিশীল হবে পৃথিবীর ক্ষেত্রে, তখন বস্তুর বিপরীতে গতির বিরুদ্ধে বাধাদানকারী বল, ঘর্ষণ বল, বাতাসের বাধা কাজ করবে, যার দরুন হয়তো বা কিছু সময় পর গতিশীল থেকে বস্তুটা স্থির হয়ে যাবে, পুনরায় স্থির হয়ে যাবে। ওকে, গেল। এখন এটা হচ্ছে নিউটনের ব্যাখ্যা। এখন ওনার জনাব আফসার আলীর বক্তব্য হচ্ছে এখানে বাধাদানকারী বলটা কে প্রয়োগ করবে বা কোন জিনিস থেকে বস্তুটা যে গতিশীল হবে, ওই ক্ষেত্রে বস্তুটার বাধাদানকারী বলছি বাহ্যিক বল, বাহ্যিক বলের উৎসটা কি হবে, বস্তুটা তো গতিশীল হওয়ার জন্য বাহ্যিক বল প্রয়োজন, ওখানে বাহ্যিক বলটা কে প্রয়োগ করবে বা কোন জিনিস বাহ্যিক বলের উৎস হবে। তো এটা একটু হাস্যকর, কারণ এটা প্রত্যেকে জানে। যেমন প্রথমত বলে রাখি, কোনো বস্তু যদি স্থির থাকে পৃথিবী কেন্দ্রিক, তার উপর অভিকর্ষ বল বিদ্যমান। এখন বাহ্যিক বল প্রধানত 2 ক্ষেত্রে একটা বস্তুর উপর প্রযোজ্য হয়। প্রথম কথা মানুষ এবং প্রাণী কর্তৃক, দ্বিতীয় কথা পরিবেশ নিজস্ব আপন স্বাতন্ত্র্য বৈচিত্র্যে বৈশিষ্ট্যেই হচ্ছে বাহ্যিক বলটা প্রয়োগ করে থাকে। অর্থাৎ বাহ্যিক বলের উৎস 2টা, মানুষ এবং প্রাণী, এবং দ্বিতীয় হচ্ছে পরিবেশ। একটা উদাহরণ দিই, একটা বস্তু এখানে রাখা আছে, বস্তুটা স্থির। আমি যদি বস্তুটাকে একটু টোকা দিই, বস্তুটা তো সামনের দিকে চলতে থাকবে, গতিশীল হবে। এখানে বাহ্যিক বলের উৎস আমি নিজে। পরবর্তীতে ওখানে বিভিন্ন ঘর্ষণ বল হচ্ছে বাধাদানকারী বল হিসেবে কাজ করবে, যার কারণে বস্তুটা কিছু দূর যে থেমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে একটা বিড়ালও যদি একটা বোতলকে লাথি মারে, সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, বস্তুটা কিছু দূর যে থেমে যাবে। এটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক, পৃথিবী রিলেটেড। মহাকাশের ব্যাখ্যা ভিন্ন, ওটাই আমি আসছি, কারণ বিজ্ঞানী নিউটন তো মহাকাশে দেখে আসেনি কে কি করছে। তো এবার হচ্ছে আরেকটা ক্ষেত্রে বলি, প্রকৃতি রিলেটেড। আচ্ছা, নদীর পানি একটা বস্তু, নদীর পানি তো স্থির থাকার কথা, তাহলে নদীর পানি কেন গতিশীল? নদীর পানির ক্ষেত্রে বাহ্যিক বলের উৎস কি এবং সেখানে কে বাহ্যিক বল প্রয়োগ করেছে? এখন অবশ্যই প্রশ্ন আসতে পারে বাতাস বাহ্যিক বল প্রয়োগ করেছে। এবার আরো একটা প্রশ্ন আসতে পারে, বাতাসও তো একটা বস্তু, বাতাসেরও চাপ এবং বাতাসেরও ভর বিদ্যমান, সেক্ষেত্রে বাতাসকে কে বাধাদানকারী বল বাতাসকে কে বাহ্যিক বল প্রদান করেছে? এবং বাতাস তো কখনো স্থির থাকতে পারে না, অসম্ভব। একটা পলিথিনও যদি আমি ফু দিয়ে রাখি, সেখানেও বাতাসের অণুগুলো ছটাফটা করতে থাকবে, সেখানেও বাতাস গতিশীল। অর্থাৎ বাতাস যদি একটা বস্তু হয়, সেটা স্থির না, এবং সেই বাতাসকে বাতাসের বাহ্যিক বল প্রাপ্তির উৎসটা কি? অবশ্যই এটা প্রকৃতির নিজস্ব নিয়ম, এটা পরিবেশের নিজস্ব নিয়ম, যেটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত। কারণ বাতাসকে তো আর আমি মানুষ তো আর বাতাসকে বাহ্যিক বল প্রদান করতে পারে না, যে এই কারণে হচ্ছে বাতাস সর্বদা গতিশীল, সর্বদা চলে বেড়ায়। আবার আরেকটা ক্ষেত্রে ছোট্ট উদাহরণ যদি বলি, একটা ফুল
একটা ফুল অপরিস্ফুটিত ফুল, ফুলটা ফোটেনি, ওকে, ফুলটা ফোটেনি, ফুলটাকে একটা বস্তু ধরলাম, তাহলে ফুলটা ফোটেনি এই অবস্থায় ফুলটা স্থির বস্তু। ফুলটা যখন ফুটবে সেক্ষেত্রেও বাহ্যিক বল প্রয়োজন, যার কারণে ফুলটা যখন ফুটতে শুরু করবে সেখানেও নিউটনের প্রথম সূত্র ইউ সমান ভি কাজ করবে। অর্থাৎ এখানে বাহ্যিক বল কে প্রয়োগ করছে? ফুল নিজেই তার মানে তার অভ্যন্তরের বায়োলজিক্যাল টার্মের ভিত্তিতে তার মধ্যে জৈব প্রক্রিয়া ঘটেছে, শোষণ ঘটেছে, শ্বসন ঘটেছে, ফটোসিনথেসিস তো আছেই, ইলেকট্রন চেইন বিক্রিয়া ঘটেছে, যার কারণে যে শক্তিটা তার মধ্যে ছিল ওই শক্তিটাই বাহ্যিক বলে রূপান্তরিত হয়েছে, এবং সেই বাহ্যিক বলের কারণে ফুলটা ধীরে ধীরে ফুটতে পেরেছে, মানে পরিস্ফুটিত হতে পেরেছে। আবার আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা, যেটার পরিস্ফুটন কিভাবে, মানে পরিস্ফুটন না, মানে সেটা নিষ্পতিত হয় কিভাবে? পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রাগত এবং অত্যন্ত উত্তপ্ত তাপ শক্তি এখানে বাহ্যিক বল হিসেবে কাজ করছে, এবং সেটাই হচ্ছে যার কারণে লাভা সর্বদা গতিশীল থেকে আবার থেমে যায়, মানে যখন শক্ত হয়ে যায়। এভাবে আগ্নেয়গিরি থেকে লাভা নিষ্পতিত হয়। আবার যদি আমরা হোল পৃথিবীর সাপেক্ষে ইউ সমান ভি কল্পনা করি, পৃথিবী তো মহাশূন্যে ভাসমান, পৃথিবী তো স্থির না, কোনো বস্তু মহাকাশে স্থির না, তাহলে পৃথিবী কিভাবে ঘুরতেছে? নিজ কক্ষপথে ঘুরতেছে, আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এখানে পৃথিবীর বাহ্যিক বলের উৎস কে? অবশ্যই এখানে মহাকর্ষ বল এক নাম্বার বাহ্যিক বলের উৎস, এবং দ্বিতীয় উৎস হচ্ছে কেন্দ্রাগত শক্তি, মানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, যেটা এখানে বাহ্যিক বল হিসেবে কাজ করছে, যার কারণে পৃথিবী নিজ অক্ষে গতিশীল এবং সূর্যের চারিদিকে নিজস্ব কক্ষপথে গতিশীল। একইভাবে নিউটনের প্রথম সূত্র ইউ সমান সমান ভির হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মহাকাশ, কেননা মহাকাশে ঘর্ষণ বল নেই, বাতাসের বাধা নেই, কোনো বাধা নেই। ওখানে যদি একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় বস্তুটা কিন্তু গতিশীল থাকবে, হ্যাঁ, এবং ওই বস্তুটা কিন্তু ভালোভাবে গতিশীল থাকবে। এবং ওখানে প্রথম ক্ষেত্রে ওখানে যে ছোট ছোট পাথরগুলো আছে ওগুলোও কিন্তু গতিশীল। এবার বলা যেতে পারে এখানে বাহ্যিক বলের উৎস কি? ওই যে কেন্দ্রাগত শক্তি এবং মহাকর্ষ বলের কারণে ওরা গতিশীল, এখানে ওই দুটোই হচ্ছে বাহ্যিক বলের উৎস, এবং হচ্ছে এই কারণে কিন্তু স্যাটেলাইট নিজস্ব কক্ষপথে ঘোরে, এবং স্যাটেলাইট উপরে পাঠাইছে কে? মানুষই তো এখানে বাহ্যিক বল প্রদান করছে, যার কারণে মহাকাশে স্যাটেলাইটগুলো ঘুরতেছে। কিন্তু এই যে প্রথম বাহ্যিক বলের উৎস দুইটা, মানব এবং প্রাণীকৃত বা প্রদানকৃত বাহ্যিক বল এবং পরিবেশের নিজস্ব প্রদানকৃত বাহ্যিক বল, যেটা ফুল, বাতাস এবং পৃথিবীর নিজস্ব ঘোরার ক্ষেত্রে বোঝা যায়। কারণ পৃথিবীকে তো আর আমি বাহ্যিক বল দিচ্ছি না, এই কারণে পৃথিবী গতিশীল। পৃথিবী প্রকৃতির নিজস্ব নিয়মেই গতিশীল, মহাকর্ষ এবং কেন্দ্রাগত শক্তি, যেটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রযোজ্য। এটা হচ্ছে জনাব আফসার আলীর যুক্তির পরিপ্রেক্ষিতে আমার যুক্তি, যে তিনি প্রশ্ন করেছিলেন প্রথম সূত্র অনুযায়ী বাহ্যিক বলটা কে প্রদান করবে? উত্তর দুইটা, এক মানুষ এবং প্রাণী প্রদান করবে, দ্বিতীয় প্রকৃতির নিজস্ব নিয়মেই বাহ্যিক বলটা প্রদান করে থাকবে, অর্থাৎ সৃষ্টিকর্তা কর্তৃক প্রযোজ্য, যেটা যার কারণে ফুল ফোটে, যার কারণে বায়ু স্থির না, যার কারণে পৃথিবীও স্থির না, পৃথিবীও গতিশীল। এবং পৃথিবীর বাহ্যিক বলের উৎস কেন্দ্রাগত শক্তি এবং মহাকর্ষ বল। তার প্রথম সূত্র তিনি ভুল প্রমাণ করতে বলেছিলেন বাহ্যিক বলটা কে প্রদান করবে, এটা অসম্পূর্ণ না। নিউটনের প্রথম সূত্র 100% অ্যাকুরেট। এই দুইটার যুক্তির পরিপ্রেক্ষিতে নিউটনের প্রথম সূত্র 100% অ্যাকুরেট। এরকম আরো অসংখ্য উদাহরণ আপনি প্রকৃতি থেকে মানে বলতে পারেন, যে এগুলোতে তো মানুষ বা প্রাণী বাহ্যিক বল দিচ্ছে না, এগুলোতে তো বাহ্যিক বল আপনি প্রকৃতির নিয়মেই বাহ্যিক বল এগুলোর মধ্যে আসতেছে, যার দরুন এরা গতিশীল, এরা স্থির না। আবার পৃথিবীতে কিন্তু কোনো বস্তু মানে পরম গতিশীল বা পরম স্থিতি বলে কিছু নেই, এটা অন্য বিষয়ে নিয়ে চলে যাবে, এটা নিয়ে আপাতত আলোচনা করতে চাচ্ছি না। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন নিউটনের প্রথম সূত্র ইউ সমান ভি অসম্পূর্ণ এবং কাল্পনিক, তার যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন। এই দুইটা যুক্তির মাধ্যমে বোঝানো হলো। তার প্রশ্ন ছিল বাহ্যিক বল কে প্রদান করবে? প্রকৃতি এবং মানুষ, এবং দ্বিতীয় প্রকৃতি বলতেছি প্রাণী এবং মানুষ, এবং দ্বিতীয়তে হচ্ছে প্রকৃতির নিজস্ব বৈশিষ্ট্যেই বাহ্যিক বল আপনি একটা বস্তুতে সংঘটিত হবে, এবং যার কারণে সর্বক্ষেত্রে ইউ সমান ভি প্রযোজ্য, সর্বক্ষেত্রে ইউ সমান সমান ভি বিদ্যমান। এটা হচ্ছে তার প্রথম সূত্রের পরিপ্রেক্ষিতে, প্রথম সূত্রের ভ্রান্ত যে যুক্তি তিনি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমার যুক্তি। এবার আসি তার দ্বিতীয় যুক্তিতে। তিনি দ্বিতীয় যুক্তি অনুসারে বলেছেন নিউটনের তৃতীয় সূত্র
অর্থাৎ প্রত্যেক বলেরই সমান ও পরস্পর বিপরীত একটি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিদ্যমান। এটা সম্পূর্ণ কাল্পনিক, এটার ভিত্তি নেই, এটাও অসম্পূর্ণ, এটা নিউটনের কল্পনা মাত্র। এক্ষেত্রে তার যুক্তি হচ্ছে, তিনি এখানে রকেটের যুক্তি দিয়েছেন, এখানে আমি লিখে রেখেছি তিনি কি বলেছেন। প্রথম কথা, নিউটনের দ্বিতীয় সূত্র এখানে বলা উচিত। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F = ma, ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বস্তুর বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগ পরিবর্তনে সেদিকে ঘটে থাকবে এবং বস্তুর সরণও সেদিকে ঘটে থাকবে। তার মতে দ্বিতীয় সূত্রটাই একমাত্র অ্যাকিউরেট, কিন্তু তৃতীয় সূত্র অ্যাকিউরেট না। অর্থাৎ দ্বিতীয় সূত্র হচ্ছে এইটা। এবার আরেকটা কথা বলে রাখা ভালো, তৃতীয় সূত্র ওতপ্রোতভাবে, মানে একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে দ্বিতীয় সূত্রের উপর নির্ভরশীল। মানে থার্ড ল, মানে F1 = -F2, F = ma by F = mv by F = mv/mu by t, যাই বলা হোক, ভরবেগ পরিবর্তন আর বল প্রযুক্ত করা একইভাবে, মানে ফাংশন দিয়ে বের করা যায়, একই জিনিস, ওর উপর নির্ভরশীল। তো তার তৃতীয় সূত্র তিনি বলেছেন কাল্পনিক। তার ভিত্তি হলো এটা কাল্পনিক। প্রত্যেক ক্রিয়ার ক্ষেত্রে ঘর্ষণ এবং প্রত্যেক ক্রিয়ার আছে এবং বাধাদানকারী বল প্রত্যেক বস্তুতে বিদ্যমান, এবং ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতি জড়তা ফিরে পায়। সঠিক। এই জন্য তৃতীয় সূত্র কাল্পনিক, কারণ তিনি এখানে বোঝাতে চেয়েছেন একটা বস্তু, মানে তৃতীয় সূত্র অনুযায়ী কি, আমি দাঁড়ায় থাকি মাটির উপরে, মাটিতে আমি ক্রিয়া বল দিই, আমি এখানে বলতেছি বল দিই, এবং মাটি আমাদের প্রতিক্রিয়া বল দেয়, যার কারণে আমরা দাঁড়ায় থাকি। কিন্তু উনি বলছেন যে ধরেন কোনো একটা বস্তুতে গতিশীল করা হলো, ওই বস্তুটাই ঘর্ষণ, বাধা এবং প্রতিক্রিয়া বল যদি সমান হয় বস্তুটা স্থির হয়ে যাবে। হ্যাঁ, এটা স্থির হয়ে যাবে অবশ্যই, কিন্তু বস্তুটাকে যদি আমি ওই বাধাগুলোর চেয়ে আরো বেশি বলে গতিশীল করি, তাহলে তো বস্তুটা বাধা, প্রতিক্রিয়া, ঘর্ষণ যা আছে সব ভেদ করে চলে যেয়ে কিছু সময় পর হয়তো সেটা মানে থেমে যাবে। এটা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ পৃথিবীতে বস্তুর উপর ঘর্ষণ বল খুব ভালোভাবে বিদ্যমান, কিন্তু যদি আমি অনেক বেশি মানে বলে ওটাকে গতিশীল করি, সেক্ষেত্রে তো ওটা চলতে থাকবে। যেমন গাড়ি তো ইঞ্জিনের কারণে চলতে থাকে। এটা গাড়ির ক্ষেত্রে হিসাব আলাদা, কারণ গাড়ির ক্ষেত্রে তো ইঞ্জিনই গাড়িকে বল প্রয়োগ করে, গতিশীল করে, যার কারণে সেটা চলতে থাকবে, এবং ইঞ্জিন যতক্ষণ নষ্ট না হবে গাড়ি তো চলতেই থাকবে, যেখানে ছাড়া হোক চলতে থাকবে। এটা তার বলা আমার কাছে অযৌক্তিক মনে হলো। এবং এক্ষেত্রে মহাকাশের ব্যাখ্যা হলো, মহাকাশে তো কোনো বাধাই নাই, সেখানে তো যেটা বস্তুরে যেভাবে একটা স্ক্রুরে ছেড়ে দেওয়া হলে স্ক্রু তো চিরকাল চলতে থাকবে। মানে নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র মহাকাশে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ জায়গা। মানে নিউটনের 3টা সূত্রের প্রয়োগ করার আদর্শ জায়গা হচ্ছে বায়ুশূন্য বা বাধা শূন্য স্থান, সেখানে থাকা। এখন উনি পৃথিবীতে থেকে তো এরকম বলতে পারে না যে এগুলো সমান হলে বস্তুটা স্থির হবে। হ্যাঁ, বস্তুটা অবশ্যই স্থির হবে, এটা পৃথিবী, এখানে অভিকর্ষ বল হবে, ঘর্ষণ বল বস্তুর উপর কাজ করবে। এই যে টেবিলে একটা জিনিস ঘষতেছে, এখানে তো অবশ্যই ঘর্ষণ বল আছে। পৃথিবীতে আবার ওই কথাটা তিনি জানেন কিনা জানি না, কোনো বস্তুই পরম গতিশীল নয় এবং পরম স্থিতি বলে কোনো বস্তু নেই। এটা উনি জানে কিনা আই হ্যাভ নো আইডিয়া। এবং তৃতীয় সূত্রের ক্ষেত্রে তার এটা একটা ব্যাখ্যা ছিল। এটার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা হচ্ছে মহাকাশে কোনো বাধা নেই, সেখানে বস্তুরা আপন স্বাতন্ত্র্যে সারা জীবন চলতে থাকবে। হ্যাঁ, তবে পৃথিবীতে সেটা হবে, বস্তুটা থেমে যাবে, কারণ পৃথিবীতে বাধা বিদ্যমান। কিন্তু গাড়ির ক্ষেত্রে তো ইঞ্জিন যদি গাড়িকে গতিশীল করো সারা জীবন চলতে থাকবে, কেউ কি ওরা আটকাইতে পারবে? পৃথিবীর কোনো বাধা এই ক্ষেত্রে আমার যুক্তি এইটা গাড়ির যুক্তি। এবার এখানে আরেকটা যুক্তি হচ্ছে, ইনি রকেট দিয়ে তৃতীয় সূত্রটা ব্যাখ্যা করতে চাইছেন। আচ্ছা, ইনি বলছেন যে আমরা সকলে জানি রকেট চলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের ভিত্তিতে, মানে নিউটনের তৃতীয় সূত্রের বলের ভিত্তিতে। এটা সম্পূর্ণ কাল্পনিক, কারণ তার মত অনুযায়ী রকেট চলে দ্বিতীয় সূত্রতে, মানে F = ma, F = mv, mv - mu, মানে ভরবেগ পরিবর্তন দিয়ে রকেট চলে। এখন মানে তাকে কে বোঝাবে যে নিউটনের তৃতীয় সূত্রটা প্রত্যক্ষ পরোক্ষভাবে দ্বিতীয় সূত্রের উপরে নির্ভরশীল? দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, F = ma, মানে বল প্রয়োগ সম্পর্কিত। দেয়ালে যদি একটা ঘুষি মারা হয়, এখানে তো আমি F = ma সূত্রটা প্রয়োগ করতেছি, ঘুষি মেরে, এবং তৎক্ষণাৎ যখন আমি ঘুষিটা মারতেছি
আমি ক্রিয়া বল দিচ্ছি, বল এখানে একই সঙ্গে এফ সমান এম এ কাজ করতেছে, এবং আমি ক্রিয়া বল দিচ্ছি এবং একই সঙ্গে তৃতীয় সূত্র কাজ করতেছে। আমি এখানে ক্রিয়া বল দিলাম এবং এর পরিপ্রেক্ষিতে আমি প্রতিক্রিয়া স্বরূপ হাতে ব্যথা পেয়ে যাব। এই যে নিউটনের দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র একসঙ্গে কাজ করে গেছে। আবার একটা বস্তুকে ধরা হোক উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো, এটা পড়ন্ত বস্তু, এটা তো নিচেই এসে পড়বে, তাই না? এটা তো আর উপরে যাবে না। এই ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া কিরকম হচ্ছে, বস্তুটা যখন নিচের দিকে ফেলা হচ্ছে, বস্তুটা অভিকর্ষের কারণে নিচে পড়তেছে, অভিকর্ষ তাকে টানতেছে নিচের দিকে। এখানে যখন বস্তুটা সম্পূর্ণভাবে ভূমিতে আপতিত বা পতিত হবে, সেক্ষেত্রে তো বস্তুটা স্থির থাকতে পারবে যখনই বস্তুটা ভূমিকে ক্রিয়া দেবে এবং ভূমিকে থেকে প্রতিক্রিয়া পাবে, যার দরুন আমরা দাঁড়াইতে পারি, আমরা হাঁটতে পারি, তাই না? আমরা যখন হাঁটি আমরা ক্রিয়া বলটা কাকে দিই? আমরা যখন হাঁটি আমরা ক্রিয়া বলটা মাটিকে দিই, যেটা এফ সমান এম এর সূত্র অনুযায়ী এফ সমান এম এর সূত্র অনুযায়ী যেটা ক্রিয়া বল দিই, এবং মাটি আমাদের প্রতিক্রিয়া বল দেয়, যার কারণে আমরা সামনের দিকে হেঁটে যেতে পারি। এই যে হেঁটে যাচ্ছি সামনের দিকে, এখানে এফ তৃতীয় সূত্র বিদ্যমান, কারণ মাটি আমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে ক্রিয়া বলের পরিপ্রেক্ষিতে, যার কারণে আমি সামনের দিকে খুব ভালোভাবে হেঁটে চলে যেতে পারতেছি। তার বোঝাই যাচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যক্ষ পরোক্ষভাবে দ্বিতীয় সূত্রের উপরে নির্ভরশীল, একদম ভালোভাবে। কারণ যেখানে এফ সমান এম এ ঘটবে সেখানেই ক্রিয়া প্রতিক্রিয়া, যেখানে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে সেখানেই এফ সমান এম এ। ইজিলি যেখানে এফ সমান এম এ ঘটবে সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া, যেখানে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে সেখানে এফ ইকুয়াল টু এম এ। এবার রকেটের ক্ষেত্রে যদি আমি বলি, রকেট যখন উপরের দিকে ওঠে, রকেটের মধ্যে যে ইঞ্জিন থাকে, ওই ইঞ্জিন থেকে রকেট একটা তীব্র বেগে গ্যাস ভূমিতে নিক্ষেপ করে প্রতিক্রিয়া বল স্বরূপ, যার দরুন যে প্রতিক্রিয়াটা দেয়, যার দরুন ভূমিও তাকে সেম একটা ক্রিয়া প্রতিক্রিয়া বলতেছি, রকেট ক্রিয়া নিক্ষেপ করে ভূমিতে ওই গ্যাস নিক্ষেপ স্বরূপ, এবং তৎক্ষণাৎ ভূমিও তাকে একটা প্রতিক্রিয়া দেয়, যার দরুন রকেটটা উপরের দিকে উঠতে পারে। এখানে আমি লিখে রাখছি কোথায় জানো, এই যে রকেট চলে সেকেন্ড ল এবং থার্ড ল দুইটার সম্মিলিতভাবে। প্রথমে থার্ড লর ব্যাখ্যা দেবো, দেন সেকেন্ড লর ব্যাখ্যা। থার্ড লর ব্যাখ্যা হচ্ছে রকেট যখন গ্যাস স্বরূপ নিক্ষেপ করে, ক্রিয়া দেয়, ভূমি প্রতিক্রিয়া দেয়, রকেটটা উপরে উঠতে থাকে। অর্থাৎ রকেটের উপরে ওঠার দিকের সঙ্গে তৃতীয় সূত্র এখানে কাজ করতেছে। এবং আরেকটা কথা, উনি এখানে বলছে ভরবেগ পরিবর্তনের কারণে রকেট উপরে উঠতেছে। হ্যাঁ, ভরবেগ পরিবর্তনের কারণে রকেট উপরে উঠতেছে, এটা তখনই মানা যাবে যখন শুধু এফ সমান এম এ ফলো করে রকেটটা উপরে উঠবে। কিন্তু রকেট তো শুধু এফ সমান এম এ ফলো করে উপরে ওঠে না। হ্যাঁ, রকেটের ভিতরের ইঞ্জিনগুলো এফ সমান এম এ করতেছে, ওখানে বল প্রদান করা হচ্ছে, বল স্বরূপ ওখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে, যার কারণে বল যেদিকে কাজ করতেছে ভরবেগ পরিবর্তনে সেদিকে কাজ করতেছে, অর্থাৎ বলের দিকে ভরবেগ পরিবর্তনের দিক। অর্থাৎ তিনি এখানে বোঝাচ্ছে বলের দিক কাজ করতেছে উপরের দিকে এবং ভরবেগ পরিবর্তনও কাজ করতেছে উপরের দিকে, যার কারণে রকেটটা উপরে যাচ্ছে। কিন্তু এখানে যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে না, এটা তো একটা ডাহা মিথ্যে কথা। কারণ রকেটটি উপরে কিভাবে উঠতেছে তার উপর তৃতীয় সূত্র বিদ্যমান, এবং রকেটটি কত বলে, কত বেগে এবং কত দ্রুত উপরে উঠতেছে, সেক্ষেত্রে এফ সমান এম এ বা ভরবেগ পরিবর্তনের সূত্রটা বিদ্যমান। ওকে, এখানে যখন রকেটটা কত দ্রুত উঠবে, কত বেগে উঠবে, কত বলে উপরে উঠতেছে, এই ক্ষেত্রে এফ সমান এম এ বা এফ সমান এম ভি মাইনাস এম ইউ, এখানে ত্বরণ এবং বল বিদ্যমান আছে, কারণ এফ সমান সমান এম এ, ভর গুণ ত্বরণ, এখানে ভরবেগ তখন এখানে বিদ্যমান হবে। অর্থাৎ রকেটের ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া, রকেট যখন উপরে উঠতেছে সে প্রতিক্রিয়া ক্রিয়া বল দিয়ে প্রতিক্রিয়া পেয়ে তখন উপরে উঠতেছে, এটা নিউটনের তৃতীয় সূত্র। এবং দ্বিতীয় সূত্র, রকেটটি কত দ্রুত কত বেগে উপরে উঠতেছে, কত ত্বরণে উপরে উঠতেছে, এখানে ভরবেগ পরিবর্তন অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র কাজ করতেছে। অর্থাৎ রকেট সম্মিলিতভাবে দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র দুইটার সমন্বয়ে উপরে উঠতেছে। কিন্তু তিনি একপাক্ষিকভাবে বলেছেন যে রকেট শুধুমাত্র দ্বিতীয় সূত্রের পরিপ্রেক্ষিতে উঠতেছে। তিনি রকেট যে ক্রিয়াবল দিয়ে উপরে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, ক্রিয়াবল দিয়ে প্রতিক্রিয়া পেয়ে উঠতেছে, এটা তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেন এবং এটাকে তিনি কাল্পনিক এবং ভুল বলে অভিহিত করেন, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা হচ্ছে আমার পক্ষে যুক্তি।
আর শুরুতে তো বলা হয়েছিল নিউটনের তৃতীয় সূত্র দ্বিতীয় সূত্রের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল, আবার দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্রের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। কারণ আপনি চিন্তা করেন, আপনি পানিতে সাঁতার কাটতেছেন, ঠিক আছে, এখানে তো অবশ্যই মাথায় আসবে তৃতীয় সূত্র কাজ করতেছে, কারণ আপনি যখন এরকম দিচ্ছেন পানিতে আপনি ক্রিয়া বল দিচ্ছেন এবং পানি আপনাকে প্রতিক্রিয়া দিচ্ছে, যার কারণে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা বলেন তো, এখানে কি F সমান m কাজ করতেছে না? এখানে কি ভরবেগের পরিবর্তন হচ্ছে না? আমি সংক্ষেপে বলি, আপনি পানির মধ্যে যতটুকু বল দিচ্ছেন, হ্যাঁ, মানে F সমান m যতটুকু আপনি পানির মধ্যে বল দিচ্ছেন, আপনার ভরের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে আপনার বল যেদিকে কাজ করতেছে অর্থাৎ সামনের দিকে কাজ করতেছে, হ্যাঁ, এবং আপনার ভরের পরিপ্রেক্ষিতে আপনার ভরবেগের পরিবর্তন সেখানে হলো, এবং ভরবেগ পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আপনার বল যেদিকে কাজ করতেছে ভরবেগ পরিবর্তনে সেদিকে কাজ করতেছে, অর্থাৎ সামনের দিকে কাজ করতেছে, যার কারণে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারছেন। যার কারণে পানিতে যখন বল প্রয়োগ করা হয় একটা কিন্তু মানে মৃদু আঘাত বলে যেটাকে, যেটা আঘাতের পর্যায়ে পড়ে না, ওরকম কিছু একটা অনুভব হয় কিন্তু। অর্থাৎ পানিতে সাঁতার কাটার ক্ষেত্রেও F সমান m এর প্রথমে কাজ করা হচ্ছে, F সমান m কাজ করতেছে, অর্থাৎ বলের যে সূত্রটা, কত বলে আপনি পানিতে মানে আপনি যতটুকু বল পানিতে প্রয়োগ করতেছেন পানি সেম বল দিচ্ছে এবং সেম বলে আপনি যাচ্ছেন। F সমান m তো আমাদের এটাই বলে, এবং আপনার ভরের পরিপ্রেক্ষিতে আপনি যাচ্ছেন। একটা মোটা মানুষ, আমার মতো মোটা মানুষ এবং আপনার মতো একটা স্লিম মানুষ, ধরেন আপনি স্লিম, আপনার সঙ্গে যদি সাঁতারের প্রতিযোগিতা আমি করি, সেখানে আমি যতটুকু F সমান m আমার উপরে কাজ করবে পানির অভ্যন্তরে, যার ধরুন আমি খুব ধীরে ধীরে যাইতে পারবো, ডুবেও যেতে পারি। এখানে আমার ভর বিদ্যমান, অর্থাৎ ভরবেগ পরিবর্তন আমার ক্ষেত্রে একরকম হচ্ছে, আর আপনার ক্ষেত্রে আপনার ওজন বা আপনার ভর যেহেতু কম, আপনার ক্ষেত্রে অন্যরকম হচ্ছে, যার কারণে আপনি সহজে এগিয়ে যেতে পারছেন। আপনার ক্ষেত্রে F সমান m অর্থাৎ ভরবেগের পরিবর্তনের সূত্রটা ভালোভাবেই কাজ করছে, মানে সবার ক্ষেত্রে তো কাজ করে, মানে আপনার ক্ষেত্রে একটু বেশি হয়ে গেছে আর কি। এই কারণে আপনি সামনের দিকে যেতে পারছেন এবং আপনার বল যেদিকে ঘটছে অর্থাৎ সামনের দিকে, ভরবেগ পরিবর্তনে সেদিকে ঘটছে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা গেল সাঁতার কাটার ক্ষেত্রে। তৃতীয় সূত্রের ব্যাখ্যা তো আগেই বলা হলো, পানিতে ক্রিয়া বল দিচ্ছি এবং প্রতিক্রিয়া বল পাচ্ছি, চলে যাচ্ছি। আচ্ছা একটা জিনিস দেখছেন, উনি জাস্ট বলছে কি তৃতীয় সূত্র হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। উনি এইটুকু হয়তো জানে না যে ক্রিয়া একটা বল এবং যে প্রতিক্রিয়াটা পাচ্ছি সেটাও একটা বল। আবার বল কি, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? F সমান আবার কি, F সমান সমান m। তাহলে দ্বিতীয় সূত্র শুধু ঠিক, তৃতীয় সূত্র ভিত্তিহীন। এটা কোন দিক থেকে আসলো? আই হ্যাভ নো আইডিয়া এটা কোন দিক থেকে আসলো। হ্যাঁ, এটা কোন দিক থেকে আসলো জানে না। হ্যাঁ, হতে পারে বিজ্ঞানী আইনস্টাইন অনেক বিজ্ঞানী, ঠিক আছে, নিউটনের তিনটা সূত্রের ত্রুটিটা একটু জানিয়েছেন। এবার আমি একটু বলে রাখি, নিউটনের তিনটা সূত্রের তিনটা সূত্র ক্লাসিক্যাল ফিজিক্স, পিওর ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে 100% প্রযোজ্য, 100%। এবং নিউটনের তিনটা সূত্রের প্রমাণ করার আদর্শ জায়গা মহাকাশ, বাধা শূন্য, বায়ুশূন্য স্থান। পৃথিবীতে হয়তো কিছু ক্ষেত্রে ত্রুটিপূর্ণ থাকতে পারে কিন্তু ভুল না। এবং কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স যেটাকে বলে, ও ক্ষেত্রে নিউটনের তিনটা সূত্র কিছু কিছু ক্ষেত্রে জাস্ট ত্রুটিপূর্ণ, মানে সেখানে কাজ করে না, কিন্তু সেটা যে ভুল সেটা একদম মিথ্যা কথা, কারণ তার সূত্রের উপর ভিত্তি করে মডার্ন ফিজিক্স অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স গড়ে উঠেছে। সুতরাং এই সূত্রগুলোকে ভুল বলা একদম অযৌক্তিক এবং ভিত্তিহীন, যার কোনো ভিত্তিই নেই, তার শিকড়টাই দুর্বল। এই যেমন জনাব আফসার আলী, এটা উনি হয়তো তারপরে, আর এটাই ছিল ওনার তৃতীয় সূত্র যে উনি ভুল প্রমাণ করতে চেয়েছিলেন। তৃতীয় সূত্রের পরিপ্রেক্ষিতে উনি যে ব্যাখ্যা দিয়েছেন যে রকেট শুধুমাত্র F সমান m তে চলে, অর্থাৎ ভরবেগ পরিবর্তনে, ক্রিয়া প্রতিক্রিয়ায় চলে না, এটা হচ্ছে ব্যাখ্যা। আবারও বলছি, রকেট উপরের দিকে ওঠার সাপেক্ষে তৃতীয় সূত্র মেনে চলে, এবং ভরবেগ এবং রকেট কত দূরত্বে, কত দ্রুত, কত ত্বরণে উপরে উঠবে, সেই ক্ষেত্রে F সমান m মেনে চলে, অর্থাৎ দুইটাই মেনে চলে, কারণ দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্রের উপর নির্ভরশীল এবং তৃতীয় সূত্র দ্বিতীয় সূত্রের উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল,
বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। এখান থেকে সহজেই দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র প্রমাণ করা যায়, আবার তৃতীয় থেকে দ্বিতীয় সূত্র প্রমাণ করা যায়। তো যদি প্রমাণ করা ভালোভাবেই যায় তাহলে এই দুটো তাহলে তৃতীয় সূত্র তো ভুল হইতে পারে না। সুতরাং এর মাধ্যমে আমার যুক্তি থেকে আমি তাকে বললাম তার প্রথম যে তিনি যুক্তি দিয়েছিলেন ওটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, এবং তিনি তার দ্বিতীয় যুক্তি এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা গেল। আর তিনি আরেকটা জিনিস দেখলাম, তিনি কাজ করছেন, তিনি একজন যন্ত্রবিদ, যে পানি থেকে কিভাবে জ্বালানি শক্তিতে রূপান্তর করা যায়। না, এটা নতুন কিছু নয়, হয়তো বাংলাদেশিদের জন্য নতুন কিছু হতে পারে, কারণ উনি প্রথম এটা নিয়ে কাজ করছিলেন তার নাম ভুলে গেছি, এখানে লিখে রাখছি, স্ট্যানলি মারার 1980 সালে দাবি করেন যে তিনি এমন একটা গাড়ির ইঞ্জিন এবং গাড়ি আবিষ্কার করেছেন যেটা তিনি 22 গ্যালন পানি ভরে সেটা থেকে তিনি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এটা তার গুরুত্বপূর্ণ এবং যুক্তিসহ দাবি ছিল। তিনি ছিলেন মার্কিন বিজ্ঞানী 1980 সালে। কিন্তু পরবর্তীতে গাড়ি কোম্পানিরা তার বিরুদ্ধে কেস করে, কারণ তারা জেনে গেছিল যদি এটা হয় তাহলে তো গাড়ি কোম্পানিগুলো ধ্বংস হয়ে যাবে। তার বিরুদ্ধে কেস করে এবং কেসে তাকে অপমান করে, তার বিরুদ্ধে তার পরিবার নিয়ে ষড়যন্ত্র করে, বিভিন্ন কিছু করে স্ট্যানলি মারারের বিরুদ্ধে, এবং পরবর্তীতে তার যুক্তিগুলো ভুল প্রমাণিত করে, কোনো একটা ভাবে ভুল প্রমাণিত করে, এবং তার আবিষ্কারগুলো এখন হয়তো পাওয়া যায়, হয়তো আর নেই, বর্তমানে আর নেই। তো এবং পরবর্তীতে মৃত্যুশয্যায় থাকাকালীন স্ট্যানলি মারার বলেন যে তার উপর বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে ওই কোম্পানির মালিকরা। কিন্তু পরবর্তীতে তার যখন ডিএনএ বলতেছি পোস্টমর্টম করা হয়, তার শরীরে কোনো বিষের ছিল না, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। তো স্ট্যানলি মারার প্রথম যিনি 1980 সালে পানি থেকে গাড়ির ইঞ্জিন তৈরি করে সেটা তিনি চালায় দেখাবেন এরকম তিনি যুক্তি করে প্রদান করেছিলেন। এটা প্রথম। এরপর সম্প্রতি 2 মাস আগে জাপানের টয়োটা কোম্পানি রীতিমতো ডিক্লেয়ার দিয়ে এবং গ্যারান্টি দিয়ে দিয়েছে যে তারা এমন একটা গাড়ি তৈরি করে ফেলেছে, এমন একটা ইঞ্জিন তৈরি করে ফেলেছে যেটা শুধুমাত্র পানিতে চলবে। এবং তারা বলেছে, প্রথমত তাদের জিজ্ঞেস কিভাবে চলবে, এবং তারা বলছে পানি থেকে হাইড্রোজেন আলাদা করবে, হাইড্রোজেন থেকে আইসোটোপ আলাদা করবে, যেটা আমাদের পদার্থবিজ্ঞান বইতে আছে, এবং ওই আইসোটোপের শক্তি কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, বায়ু শক্তি উৎপন্ন হবে, এবং সেটা থেকেই তারা গাড়িটা চালাবে। ইউটিউবে গেলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন, এবং তারা নাকি খুব জলদি সেটা লঞ্চ করবেন। সুতরাং আফসার আলী যে কাজ করছেন পানি থেকে বিনা খরচে জ্বালানি, এটা হয়তো বাংলাদেশিদের জন্য একটু নতুন হতে পারে, কারণ অলরেডি আবিষ্কার হয়ে গেছে, জাপানে অলরেডি আবিষ্কার হয়ে গেছে। এবং এই তিনি যে যন্ত্রটা আবিষ্কার করতে চেয়েছিলেন, যেটা উনি বলছিলেন এটা পানি ধাপ করে পড়বে, ওই শক্তিটাকে উনি কাজে লাগাবে, উনি ওইখানে হয়তো কিছু ক্ষেত্রে তার নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তিনি মনে করেছেন ওখানে প্রথম সূত্র নিউটনের এবং তৃতীয় সূত্র ভিত্তিহীন, কিন্তু আসলে ভিত্তিহীন না, এটা তার নিজের জ্ঞানের সীমাবদ্ধতা। এই কারণেই তিনি নিজস্ব যুক্তি প্রদান করেছেন যে দুইটা মিথ্যা বা দুইটা ভিত্তিহীন। তো এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণরূপে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে জনাব আফসার আলী হয়তো কোনো একটা কারণে তার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল, এ কারণে তিনি তার নিজস্ব যুক্তি প্রদান করেছেন। তার যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা এবং অত্যন্ত ত্রুটিপূর্ণ। এবং আরও একবার বলছি, নিউটনের 3টা সূত্রের কোনোটাই ভুল না, 100% তারা অ্যাকিউরেট, তারা একেবারে 100% অ্যাকিউরেট। কেননা MIT বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কম গেজাচ্ছে নিউটনের 3টা সূত্র নিয়ে, কম গেজাচ্ছে। তারা অবধি এখনো কোনোদিনও তারা কোনো প্রতিষ্ঠান কেউ বলেনি নিউটনের সূত্র ভুল, একমাত্র তিনি তার নিজস্ব কোনো একটা সীমাবদ্ধতার কারণে এটা বলছে। অ্যান্ড বাংলাদেশের এটা যদি সত্যি হতো, বিশ্বে তোলপাড় মেজে যেত না, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তার কাছে গবেষণাপত্র আসতো, কোনো কিছু কি এসেছে? তারপরে বাংলাদেশের 2জন প্রধান পদার্থবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুরূপ কুমার বসাক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব কামরুল স্যার, তারা তার সাথে আলোচনায় বসতো, তারা এই নিয়ে কোনো মন্তব্য প্রদান করেনি। তার তারাও জানে যে তার যুক্তিটা অত্যন্ত ভুল। আর এই সম্পর্কে কিছু আকর্ষণীয় অ্যাটেনশন গ্রাবার বিভিন্ন ইউটিউবে পাওয়া যায়, যে নিউটন কি ধাপ্পাবাজ নাকি ব্লা 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 এরকম সূত্র পাওয়া যায়, সূত্র বলতেছি, এরকম ভিডিও পাওয়া যায় যেগুলো কখনো দেখিনি। এবং উনার হয়তো কোনো একটা কারণে উনি
মানে এটা নিজস্ব যুক্তি থেকে, নিজের কোনো একটা ওনার চিন্তায় ভুল হয়েছে, যার কারণে উনি দুইটা সূত্রকে একেবারে ভুল বলে দিয়েছেন। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আবারও যুক্তি দিয়ে তার কাছে প্রমাণ করলাম যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র কোনোটাই ভুল নয়, প্রত্যেকটা সূত্রই 100% সঠিক। তার নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তিনি এটা, তার দৃষ্টি থেকে মনে হয়েছে যে এটা ভুল। এবং নিউজ মিডিয়াগুলোও পারে, বাবা রে বাবা, নিউজ মিডিয়াগুলো বাংলাদেশ প্রতিদিন খুব সম্ভবত এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে যে মনে হবে তার ভুল। আপনারা ওই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখে আসতে পারেন, সেখানে যারা মিনিমাম জানে পদার্থবিদ্যা কি, তারা সেখানে বারবার তার ভুল ধরিয়ে দিচ্ছেন। এবং কিছু আবেগে মাতুল বাঙালি আছে, তারা তাকে নিয়ে মানে কি না কি মনে করছেন, মানে হয়তো তারা জানে না, মানুষ তো আর সমস্ত কিছু জানে না, এটা না। অর্থাৎ পরিশিষ্টে এই বলা যায় যে জনাব আফসার আলীর যুক্তি এবং ভিত্তি সম্পূর্ণ ভুল, এটা নতুন কিছু নয়। এবং তার পানি থেকে জ্বালানি তৈরি করাও জিনিসটি নতুন কিছু নয়, এটা অলরেডি জাপান আবিষ্কার করে ফেলেছে। আপনার ইউটিউবে ভিডিওটা দেখে আসতে পারেন। এবং নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র 100% অ্যাকুরেট, এতে কোনো ভুল নেই। যারা মনে করছেন তার ভিডিওটা দেখে যে প্রথম এবং তৃতীয় সূত্র ভুল, আমি জানি না তারা পদার্থবিদ্যা নিয়ে ঠিক কতটুকু তাদের জ্ঞানের পরিসীমা পরিব্যাপ্ত। সুতরাং এটাই ছিল যুক্তি, এটাই ছিল ভিডিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।